বেড়েই চলেছে হামের সংক্রমণ। ধারণ ক্ষমতার অতিরিক্ত রোগী ভর্তি হাসপাতালগুলোতে। সেবা দিতে হিমশিম অবস্থা চিকিৎসকদের। যেখানে আমাদের মনে করেন নার্স দরকার প্রতি 5 জনের জন্য একজন, কিন্তু এখানে আমরা নার্স 4 জন। আমাদের সেই অনুযায়ী 120 জন পেশেন্টকে হ্যান্ডেল করতে লাগবে। সো আমাদের অবস্থা একেবারে খারাপ। ইনশাআল্লাহ আমার সকলের সম্মিলিত সহযোগিতায় আমরা এই চ্যালেঞ্জটা খুব দ্রুত ওভারকাম করব। সরবরাহ বাড়ায় রাজধানীর পাম্পগুলোতে কমেছে দীর্ঘ অপেক্ষা। আগের চেয়ে বেশি মিলছে জ্বালানি তেল। শহরের চেয়ে গ্রামে বেড়েছে বিদ্যুতের লোডশেডিং। 24 ঘন্টার মধ্যে 4 ঘন্টা কারেন্ট থাকে, 20 ঘন্টা থাকে না। বিদ্যুৎ বিভ্রাটের কারণে আমি খুব ভালো প্রিপারেশন নিয়ে এসএসসি পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারছি না। ভারতের মণিপুরে নাগা স্টুডেন্টস ফেডারেশনের মোমবাতি মিছিল। সাম্প্রতিক হামলার ঘটনায় শিশু নিহতের বিচার দাবি। যমুনা নিউজে আমন্ত্রণ। আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে বাড়ছে রোগী। চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। গত 24 ঘন্টায় রাজবাড়ী সদর হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন 2 জন। সেখানে ভর্তি আছেন এখন 10 রোগী। চিকিৎসকরা জানান, জেলায় এখন পর্যন্ত 141 জন চিকিৎসা নিয়েছেন, যাদের মধ্যে 71 জনই শিশু। গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি আছে 4 জন। কুষ্টিয়ায় উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন 116 জন। বরিশাল, সিলেট, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে রোগীর ভিড় রয়েছে। হামের জন্য খোলা বিশেষ ওয়ার্ডগুলোতেও ধারণ ক্ষমতার চেয়ে বাড়তি রোগী চিকিৎসা নিচ্ছে। হামের পরিস্থিতি নিয়ে আরো খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। প্রথমেই রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, গেল 24 ঘন্টায় উপসর্গ নিয়ে নতুন কতজন রোগী ভর্তি হয়েছে রাজশাহী মেডিকেলে? যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের চিকিৎসা সেবা নিশ্চিতে হাসপাতাল কর্তৃপক্ষ কি ধরনের ব্যবস্থা নিয়েছে? রাব্বি, প্রথমে বলে রাখি, গত 5 দিন থেকে কিন্তু রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি। এবং আজকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে তথ্য সেটি আমার কাছে রয়েছে। গত 24 ঘন্টায় হামের সাসপেক্টেড মোট 21 জন রোগী নতুনভাবে ভর্তি হয়েছে। এবং এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে হামের যে নতুন আইসোলেশন ওয়ার্ড এবং আরও 10 এবং 24 নম্বর ওয়ার্ডে সব মিলিয়ে 139 জন রোগী ভর্তি রয়েছে। এবং এই মৌসুমে এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হাম সাসপেক্টেড মোট 52 জন রোগী কিন্তু মৃত্যুবরণ করেছেন। এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল নতুন আইসিইউ যে বেড এবং অক্সিজেন লাইন থেকে শুরু করে হাসপাতালে আলাদা একটি টিম তৈরি করেছেন চিকিৎসক এবং নার্সদের সমন্বয়ে। সেই টিম তৈরি করার পর থেকে আমরা যতটুকু দেখছি হাসপাতালে মৃত্যুর সংখ্যা অনেকটা কমে এসেছে এবং চিকিৎসা ব্যবস্থার খুবই উন্নতি হয়েছে। এবং চিকিৎসকরা যেমনটি বলছেন যে হামের যারা রোগী রয়েছেন তাদের জন্য অতিরিক্ত অক্সিজেনের লাইন সেটা নিশ্চিত করা হয়েছে। এবং এই অক্সিজেনের লাইন নিশ্চিত করাতে কিন্তু চিকিৎসা ব্যবস্থার খুবই উন্নতি হয়েছে। এবং এই আইসোলেশন ওয়ার্ড সহ হামের রোগীরা যে 2টি ওয়ার্ডে শেষ করে সেখানে কোনো প্রকার ওষুধের কিন্তু সংকট নেই। এবং চিকিৎসকরা যেমনটি পরামর্শ দিচ্ছেন, যেখানে মানুষের উপস্থিতি সবথেকে বেশি এবং সেখানে কিন্তু বাচ্চাদের নিয়ে যাওয়া যাবে না। এবং এই মুহূর্তে যদি কোনো উপসর্গ দেখা দেয় বাচ্চাদের, সেক্ষেত্রে কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসা এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অবশ্যই দেরি না করে ভর্তি করতে হবে। রাব্বি। তারেক, আপনাকে ধন্যবাদ। আপনি জানাচ্ছিলেন রাজশাহীতে হামের সার্বিক পরিস্থিতি। আমরা লক্ষ্মীপুরের খবরাখবর জানতে চাই। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যুক্ত আছেন আনিস কবির। আনিস, রোগী ভর্তির তুলনায় কতটা মিলছে চিকিৎসা সেবা জানাবেন আমাদের। রাব্বি,
আসলে কিন্তু প্রতিনিয়তই কিন্তু ঘাম উপসর্গ নিয়ে লক্ষ্মীপুরে সদর হাসপাতালে কিন্তু বিভিন্ন জেলা উপজেলা থেকে যারা আছেন তারা কিন্তু এখানে ভর্তি হচ্ছেন। সেই ক্ষেত্রে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে আপনাদের লক্ষ্মীপুরে যে সদর হাসপাতালের যে আইসোলেশনটি রয়েছে সেখানে কিন্তু 15টি বেড রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু এখানে বর্তমানে প্রায় দেখা যাচ্ছে যে 40 জনের রোগীর মতো হাম উপসর্গ নিয়ে এখন বর্তমানে ভর্তি রয়েছেন। এক ধরনের কিন্তু যারা ভর্তি হয়েছে তারা এক সিটে 2 জন বা 3 জন করে ভর্তি রয়েছে। তাদের এই জন্য তারা কিন্তু একদম হিমশিম খেয়ে যাচ্ছেন যে থাকার অবস্থা কিন্তু একবারে সংকটনীয় হয়ে রয়েছে, যে যার কারণে রোগীদের কিন্তু একজন পাশে থাকার কারণে কিন্তু এই উপসর্গটি বাড়তে পারে বলে ডাক্তাররা বলেছেন। কিন্তু জায়গা সংকটের কারণে তারা কিন্তু এই যারা রয়েছেন তারা কিন্তু আসলে কিন্তু এটি কিন্তু এখন পর্যন্ত নির্ণয় করতে পারেন, কারণ লক্ষ্মীপুর জেলায় যে হাসপাতালটি রয়েছেন আড়াইশো শয্যা বিশিষ্ট সেটি কিন্তু এখন চালু হয়নি, না থাকার কারণে কিন্তু এই সংকটটি দেখা যাচ্ছে। তবে এখানে সিস্টার এবং ডাক্তার যারা রয়েছেন তারা কিন্তু নিয়মিত চিকিৎসক দিয়ে যাচ্ছেন এবং তারা কিন্তু চিকিৎসা সেবা দেওয়ার জন্য তারা চেষ্টা করে যাচ্ছেন এবং তারা কিন্তু নিয়মিত তাদেরকে পর্যাপ্ত পরিমাণে কিন্তু যে ধরনের সেবা দেওয়া দরকার সেটি তারা দিয়ে যাচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। এবং ডাক্তাররা বলেছেন যে হাম উপসর্গ দেখা দিলে কিন্তু দ্রুত ডাক্তারের সাথে পরামর্শ করে হাসপাতালে ভর্তি করার জন্য, এবং প্রতিনিয়তই কিন্তু গতকালকেও কিন্তু এখান থেকে 67 জন রোগী কিন্তু হাসপাতাল থেকে রিলিজ নিয়েছে বলে আমরা জানতে পেরেছি। বর্তমানে 40 জন রোগী সদর হাসপাতালে ভর্তি আছেন হাম উপসর্গ নিয়ে। দিন দিন কিন্তু ক্রমান্বয়ে কিন্তু এই রোগীগুলো বাড়ছে বলে আমরা জানতে পেরেছি। রাব্বি, আনিস, আপনাকে ধন্যবাদ। রাজধানীর পেট্রোল পাম্পে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। পাম্পে জ্বালানি তেল সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে এখনো বিভিন্ন পাম্পে গাড়ির লাইন দেখা গেলেও আগের তুলনায় ভোগান্তি অনেকটাই কম জানিয়েছেন চালকরা। এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই রাজধানীর ফিলিং স্টেশনের সার্বিক চিত্র জানাতে আসাদ গেট এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, তেল সরবরাহ পরিস্থিতির কতটা উন্নতি হলো, সার্বিক চিত্র জানাবেন। আমরা তো সকাল থেকে বেশ কয়েকটি পাম্প ঘুরেছি এবং পাম্পে যারা আছেন তেলের জন্য অপেক্ষায় আছেন বা তেল সংগ্রহ করেছেন তাদের সাথে কথা বলেছি। আসলে এখন ভোগান্তি অনেকটাই কমেছে এবং আগের মতো যে দীর্ঘ লাইন সেই লাইনটা কিন্তু চোখে পড়ছে না। এবং এখানে সবচেয়ে বিষয় উল্লেখ করা যায় যে পাম্পগুলোতে পর্যাপ্ত জ্বালানি সংগ্রহ করতে পারায় আসলে তারা সেটি সরবরাহ করতে পারছে এবং সে কারণে ভোগান্তি কমে এসেছে। আমরা যে কয়েকটি পাম্প খোলা পেয়েছি সেই পাম্পগুলোতে দেখেছি যে আসলে লাইন অনেকটাই কিন্তু কমে এসেছে এবং আগের যেমন দীর্ঘ লাইন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার যে চিত্র আমরা দেখতাম সেই পরিস্থিতি অনেকটা কিন্তু কমেছে বলে আমরা দেখতে পাচ্ছি। একটু যদি জানতে চাই যে আগের চেয়ে কি মানে ভোগান্তি কমেছে কিনা? না, অনেকটা কমে গেছে। আর আমি প্রায় 1 মাস পরে তেল নিতে আসছি, তো আমি তেল তো অনেকে নিয়ে বাসায় অনেকে তেল রাখে দেয়। আমার খুব পরিচিত কাছের এক সেনেটারি লোক, সে বলতেছে যে আমি অনেক লেভেল পাইপ বেচছি, লেভেল পাইপগুলো তো লেভেল পাইপ বেচছেন কে, তো এগুলা বেচছি, এগুলা নিয়ে মানুষের তেল নিয়ে বাসায় নিয়ে তেল বার করে রাখে লেভেল পাইপ, বুঝছেন? এই হিসাবে আমরা বুঝতে পারছি অনেকে বাসায় নিয়ে তেল স্টক করে রাখে, মজুত করে রাখে। তো এগুলো সরকারের উচিত এগুলো একটু চিরুনি অভিযান চালায় এই জিনিসগুলো দেখার জন্য। শুনছিলেন যে আসলে মজুত করার একটা প্রবণতা কিন্তু তৈরি হয়েছে এবং মানুষের বাসা বাড়িতে গিয়ে অভিযানের কিন্তু পরামর্শ দিয়েছে এখানে যারা ফুয়েল নিতে এসেছেন সেই চালকরা। রাব্বি, আপনাকে ধন্যবাদ। আপনি রাজধানীর জ্বালানি তেল সরবরাহের পরিস্থিতি জানাচ্ছিলেন। আমরা একটু চাঁদপুরের খবরাখবর জানতে চাই, সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী ইব্রাহিম রনি। রনি, পাম্প থেকে গ্রাহকরা কি চাহিদা মতো তেল পাচ্ছেন? বিস্তারিত জানাবেন। তেল সরবরাহ ক্রমেই স্বাভাবিক হচ্ছে। গত কয়েকদিন ধরে যে তেলের সংকট ছিল সেটি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। আজকে সকাল থেকে কিন্তু পাম্পগুলিতে তেল সরবরাহ করা হচ্ছে, অর্থাৎ বিশেষ করে বাইক ছোট হয়ে আসছে, তারা এখন 500 টাকা করে তেল নিতে পারছেন, যেটি বিগত কয়েকদিন ধরে 200-300 টাকার বেশি দিচ্ছেন না। আর যেহেতু লাইনও ছোট হয়ে আসছে, তাদের অপেক্ষাও করতে হচ্ছে কম, সে কারণে তারা যারা গ্রাহক আছেন তারা কিন্তু কিছুটা স্বস্তি প্রকাশ করছেন। তো আমি কথা বলেছিলাম এই চাঁদপুরের যে ডিপোগুলো আছে তাদের সাথে, তারা আসলে যেমনটি
জানিয়েছে যে ডিপোতে কিন্তু কোনো রকম তেল সংকট নেই, পাম্পগুলি চাহিদা মোতাবেক তারা তেল সরবরাহ করতে পারছেন। গতকালও কিন্তু এই চাঁদপুরের যে 14টি পাম্প আছে প্রায় সবগুলো পাম্পেই তারা তেল সরবরাহ করেছেন, যে কারণে আজকে কালকেও দিতে পেরেছেন। আজকে সকাল থেকে পাম্পগুলিতে তেল দিচ্ছে, দু একটি পাম্প হয়তো কিছুটা সংকটে আছে, তবে এই সংকট আগামী সপ্তাহে পুরোপুরি কেটে যাবে বলে ডিপো কর্তৃপক্ষ জানিয়েছে। তো এই ছিল চাঁদপুর থেকে সর্বশেষ। রনি, আপনাকে ধন্যবাদ। জ্বালানির ঘাটতিতে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় দেশে বেড়েছে লোডশেডিং। গ্রামাঞ্চলে দিনের বেশিরভাগ সময়ই থাকছে না বিদ্যুৎ, ফলে তীব্র গরমে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে শিক্ষাক্ষেত্র নেতিবাচক প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে। এসএসসি পরীক্ষা চলছে, এর মাঝেই তীব্র হয়েছে বিদ্যুতের আসা যাওয়া। উপায় না থাকায় মোমের আলোতেই চলছে পাঠদান। প্রচণ্ড গরমে কষ্ট হলেও ভালো ফলাফলের জন্য তীব্র গরমে চলছে পরীক্ষার প্রস্তুতি। এটি কুড়িগ্রামের একটি বসত ঘরের চিত্র, যেখানে দিনে 6 ঘন্টারও বেশি থাকছে না বিদ্যুৎ, যার প্রভাব পড়েছে জনজীবনে। এবার এসএসসি পরীক্ষা দিচ্ছি। বিদ্যুৎ বিভ্রাটের কারণে আমি খুব ভালো প্রিপারেশন নিয়ে এসএসসি পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারছি না। রাতে খুব অল্প সময়ের জন্য বিদ্যুৎ দেখা দিলেও যাতে আমাদের পুরো সম্পূর্ণ পড়া কমপ্লিট হচ্ছে না। গরমের কারণে গা ঘামছে, ওই জন্য ভালো মতো পড়াশোনা করা যাচ্ছে না। এর মধ্যেই হাট বাজারগুলোতে কমে গেছে বিকিকিনি। লোডশেডিংয়ের প্রভাব পড়েছে কৃষিকাজেও। বড় আবাদে সেচ চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে কৃষক। পানি দিতে পারবেন না, সারাদিন বসে আছি, কারণ এই যায় আবার আইসে, এই সারাদিন মিলি 1.5 বিঘের মধ্যে আমার হয়তো 20 শতক মাটি গেল ভিজুর ভাই। 24 ঘন্টার মধ্যে 4 ঘন্টা কারেন্ট থাকে, 20 ঘন্টা থাকে না। একই চিত্র মৌলভীবাজারে। মোবাইলের ক্ষীণ আলোতেই চলছে শিশুদের পড়াশোনা, এতে ব্যাহত হচ্ছে তাদের পাঠদান। প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা শিশু থেকে সবার। ঘন্টার পর ঘন্টা কারেন্ট নাই, আমরা পড়তাম পারি না, সামনে আমরা পরীক্ষা। কারেন্ট নাই, আমি পড়তে পারি না, খুব বেশি গরম। লোডশেডিংয়ের প্রভাব পড়েছে নরসিংদীর শিল্প মিলগুলোতেও। দেশের 70% কাপড়ের চাহিদা পূরণ হয় এই জেলা থেকে। বিদ্যুতের আসা যাওয়ায় উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় মিল মালিকরা। মজুরি পাওয়া নিয়ে শ্রমিকরাও উদ্বিগ্ন। এখন আমরা আগে যা বেতন পাইতাম তার অর্ধেক বেতন আমাদের আসে, এতে করে আমাদের সংসার চালাতে সমস্যা হয়। আমরা বলতেই দিব শ্রমিক চলতে পারতো না, মাঝে টেকা দিব হয়তো মেলখানা চললে যা দিব। দৈনিক 1 কোটি গজ কাপড় তৈরি হয়। এখন বিদ্যুতের এই ঘাটতির কারণে 60-70 লাখ কাপড় হয়, এর বেশি হয় না। সরকারের কাছে একটা আবেদন জানাই যে আমাদের বিদ্যুতের জন্য নির্বিচ্ছিন্ন দেয়, আর সুতার দামটা যাতে ঊর্ধ্বগতি না হয়। বিদ্যুৎ পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে আগামী দিনগুলোতে এই সমস্যা আরও প্রকট হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাপস সরকার, যমুনা নিউজ। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরে বাস ভাড়াও বাড়িয়েছে সরকার। এ নিয়ে আরও খবর জানবো, সাধারণ মানুষের প্রতিক্রিয়াও জানবো। এ বিষয়ে জানাতে রাজধানী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়। বিজয়, বাস ভাড়া বৃদ্ধি নিয়ে বাস ও যাত্রীদের প্রতিক্রিয়া জানাবেন। রাব্বি, এখন পর্যন্ত বাস ভাড়া আসলে বাড়ানো হয়নি। আমি এখন পর্যন্ত রাজধানীর বিভিন্ন যে গণপরিবহন রয়েছে, অর্থাৎ রাজধানীর ইন্টারসিটি যে বাসগুলো রয়েছে, অভ্যন্তরীণ যে বাসগুলো রয়েছে, লোকাল বাস যেটিকে আসলে বলা হয়, সেই বাসগুলোতে আসলে বাস ভাড়া বাড়ানো হয়নি। আমি একটু আমার পেছনে দেখাতে চাই, এখানে কিন্তু অনেকগুলো বাস আমি দাঁড়িয়ে থাকতে দেখছি এবং তাদের অনেকের সাথেই আমার কথা হয়েছে। তারা আসলে বলছেন যে বাস ভাড়া আসলে সেভাবে বাড়ানো হয়নি, কারণ মালিক পক্ষের কাছ থেকে আসলে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো নির্দেশনা তারা পায়নি। যদিও আমরা জানি যে গতকালকে প্রতি কিলোমিটারে কিন্তু 11 পয়সা করে বাস ভাড়া বাড়ানোর কথা রয়েছে, তবে সেটি এখনও কার্যকর করা হয়নি। যদি একজনের সাথে একটু কথা বলতে চাই, তাহলে হয়তো আমরা আপনাদেরকে সরাসরি জানাতে পারবো যে সেটি বাস ভাড়া আসলে বাড়ানো হচ্ছে কিনা। তবে এখন পর্যন্ত যাদের সাথে আমার কথা হয়েছে সবাই বলেছে বাস ভাড়া বাড়ানো। বাসের ড্রাইভার বা হেল্পার যারা রয়েছে তাদের সাথেও আমার কথা হয়েছে, তারাও বলেছে আসলে মূলত যারা মালিক সমিতি আছে বা অর্থাৎ যারা কোম্পানির মালিকগুলো রয়েছে, সেই কোম্পানি থেকে আসলে কোনো ধরনের কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। এবং যেহেতু প্রতি কিলোমিটারে আসলে 11 পয়সা, সেক্ষেত্রে যদি বলি যে প্রতি 15 কিলোমিটারের ভাড়ায় আসলে 2 টাকা ভাড়া বাড়ে,
সুতরাং আমি যদি বলেই থাকি যে প্রতি 15 কিলোমিটার রাস্তায় যদি 2 টাকা প্রায় 2 টাকা ভাড়া বাড়ে, সেই ভাড়াটা আসলে কী পরিমাণে বাড়ানো হবে সেটি জানি না। তবে কিছু কিছু জায়গায় টুকটাক অভিযোগ আমরা শুনতে পাচ্ছি যে 10 টাকার ভাড়া হয়তো অনেক সময় 5 টাকা বেশি চাওয়া হচ্ছে, তবে সেটি অফিসিয়ালি না, আনঅফিসিয়ালি আসলে সেটি চাওয়া হচ্ছে। রাব্বি, বিজয়, এখনো ভাড়া বাড়েনি এটি আপনি জানাচ্ছিলেন, আপনাকে ধন্যবাদ। সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্ট ঘিরে শাহবাগ থানার সামনে ছাত্রদল ও ছাত্র শিবির নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে সাংবাদিক সহ আহত হয়েছেন বেশ কয়েকজন। বৃহস্পতিবার রাতে হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। ঘটনার পর পাল্টাপাল্টি অভিযোগ তোলে ছাত্রদল ও ছাত্র শিবির। ডাকসু নেতাদের দাবি, গুজব ছড়িয়ে পরিস্থিতি ঘোলাটে করেছে ছাত্রদল। অন্যদিকে ছাত্রদল নেতাদের অভিযোগ, শিবিরের গোপন তৎপরতা ক্যাম্পাসে অস্থিরতা তৈরি করছে। এদিকে শাহবাগ থানায় হাতাহাতির ঘটনায় 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কমিটিকে 48 ঘন্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তারা এখানে এসে উস্কানিমূলক কথাবার্তা করে পরিস্থিতি ঘোলা করেছে। এখানে কোনো ধরনের তাদের উপর কোনো হামলা হয়নি। একটা ভুয়া ফটোকার্ড যদি ছাত্রলীগ ছড়ায় সেটাকে কেন্দ্র করে থানায় গিয়ে মব করা, লিগ্যাল অ্যাপ্রোচে না গিয়ে বরং তার সহযোদ্ধা যারা গিয়েছিলেন সাথে সবার উপর অ্যাটাক করা হলো। মোসাদ্দিক জুবাই সহ আরো যারা গিয়েছিলেন সবার উপর আক্রমণ করা হলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পরিস্থিতি জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, রাতভর সেখানে পরিস্থিতি বেশ উত্তপ্ত ছিল, বর্তমানে সেখানে পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। রাবি, এখন অর্থাৎ গতকালকে যে ঘটনাটি ঘটেছে তারপর থেকে ক্যাম্পাস একেবারে স্বাভাবিক, এবং এই ক্যাম্পাসে এখন প্রবেশ করার পরে কোথাও বোঝার সুযোগ নেই যে গতকাল সন্ধ্যার পর থেকে মধ্যরাত অবধি এই ক্যাম্পাসে বেশ কিছু ঘটনা ঘটে গিয়েছিল। যদিও সেই ঘটনার পরে বিশ্ববিদ্যালয়ে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেই বিষয়ে কর্তৃপক্ষ এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি, বা আমরাও যোগাযোগ চেষ্টা করেছি, কাউকে পাইনি। আর গতকালকে যে ঘটনাটি ঘটেছে শাহবাগ থানায়, সেই ঘটনার প্রেক্ষিতে থানায়ও কোনো ধরনের অভিযোগ দায়ের করা হয়নি। যদিও বেশ কিছু সংগঠন, সাংবাদিক সমিতি সহ ছাত্রদল, শিবির সহ বেশ কয়েকটি সংগঠন তারা পরস্পরের প্রতি অভিযোগ করেছে পাল্টা হামলার প্রেক্ষিতে। তবে সকাল থেকে এখন পর্যন্ত কোনো দলেরই কোনো কর্মসূচি বা কোনো নেতাকর্মীকে ক্যাম্পাসে দেখা যায়নি, কেউ আসেনি। আর জুমার পরে, অর্থাৎ আজকে যেহেতু শুক্রবার জুমার নামাজের দিন, সেই তারপর বিকেল 3টা-4টা নাগাদ বেশ কয়েকটি একাধিক সংগঠনের সংবাদ সম্মেলন রয়েছে গতকালকের ঘটনাকে ঘিরে। তবে আমরা এতটুকু বলতে পারি যে বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীরাও চান যাতে যেই রাজনৈতিক সহনশীলতা বা একেবারে সহাবস্থান বলতে যদি বোঝায় ক্যাম্পাসগুলোতে, সেটি যাতে বজায় থাকে, এবং তথাকথিত যেই রাজনীতির কারণে সাধারণ শিক্ষার্থীরা বলি হয় বিভিন্ন সময়, সেটি যাতে না হয়, এবং পরস্পরের প্রতি আস্থা বিশ্বাস যাতে বজায় থাকে, এবং শান্তিপূর্ণ ক্যাম্পাস যাতে শিক্ষার পরিবেশ, সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশ যাতে বজায় থাকে, সেটি চান বিশ্ববিদ্যালয়, এবং শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি ক্যাম্পাসের শিক্ষার্থীরা সেটিই চান। রিয়াজ, আপনাকে ধন্যবাদ। রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ। গত 22 এপ্রিল রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40 ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। গত কয়েকদিন থেকে তাপমাত্রা ওঠানামা করছে 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এরই মধ্যে ভ্যাপসা গরমে বিপর্যস্ত হয়ে পড়ছে জনজীবন। আবহাওয়া অফিস বলছে এই দাবদাহ থাকবে আরও কিছুদিন। গত কয়েকদিন থেকে রাজশাহীতে তাপমাত্রা ওঠানামা করছে 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এরই মধ্যে রাজশাহীতে হিটস্ট্রোকে একজনের মৃত্যুর ঘটনাও ঘটেছে। প্রখর রোদ আর ভ্যাপসা গরমে স্থবির হয়ে পড়েছে জনজীবন। খেটে খাওয়া ও কর্মজীবী মানুষের কষ্ট বেড়েছে কয়েক গুণ। জনজীবন তো একটা দুর্বিষহ পরিস্থিতিতে যাচ্ছে গরমের কারণে। এর মধ্যে আবার অবশ্য বাড়তি চাপ তৈরি হয়েছে, ওটা অস্বীকার করার সুযোগ নেই যে বিদ্যুতের ঘাটতি তো হচ্ছে, বা সঠিক সময় পাওয়া যাচ্ছে না। এত তাপমাত্রা যে আমরা ঘরের ভিতরেও টিকা মনে হচ্ছে মুশকিল হয়ে যাচ্ছে আর কি। এই কারণে তো কাজ ছেড়ে কিন্তু এখন পুকুরে ঝাঁপ দেওয়ার ইচ্ছে হচ্ছে। বৈরী এই আবহাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। তীব্র রোদ আর গরম উপেক্ষা করে কাজ করছেন তারা। কাজ শেষে ক্লান্ত শরীরে অনেকেই রাস্তার পাশে গাছের ছায়ায় বসে বিশ্রাম নিচ্ছেন। 2 ঘন্টা 3 ঘন্টা কারেন্ট থাকছে না, রাত্রিবেলাতে আপনার ফুল ঘুরে বেড়াতে হচ্ছে, ছেলেপিলেগুলো বাইরে বসে থাকতে হচ্ছে। মানুষ বাড়িতে শান্তি পেয়েছে না ভাই, প্রচুর রোদ গরম ভাই। এই ধরেন এখানে বসে আছি, ভালো লাগছে আমাদেরকে। এদিকে তীব্র গরমে
অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা হয়ে উঠেছে চরম দুর্বিষহ। ঘরে বাইরে মিলছে না প্রশান্তি। আমরা মেসে থাকি, মেসে আমাদের প্রায় সারাদিনই বিদ্যুতের সমস্যা হয়, যার কারণে আমরা পানিরও অনেক সমস্যা। অতিরিক্ত গরম, যেখানে হচ্ছে পানি খেয়ে নিজের হচ্ছে গরম কমাতে পারতেছি না, যার জন্য শরবত খেতে হচ্ছে ঠান্ডা পানি হিসেবে। আবহাওয়া অফিস বলছে রাজশাহীতে গত 22 এপ্রিল এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40 ডিগ্রি সেলসিয়াস। তীব্র এই দাবদাহ থাকবে আরও কিছুদিন। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। ঢাকার ধামরায় নাহিদা আক্তার নামে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে পৌরসভার লাকুড়িপাড়া এলাকার নিজ বাসায় এই ঘটনা ঘটে। নিহত নাহিদা ধামরাই সেন্ট্রাল স্কুলের বাণিজ্য বিভাগের শিক্ষার্থী। চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল। নানির সঙ্গে বসবাস করত সে। স্থানীয়রা জানায় রাতে নিজ ঘরে পড়াশোনা করছিল নাহিদা। এ সময় তার নানি কাজে বাইরে যান। প্রায় 1 ঘন্টা পর ফিরে ঘরে নাহিদাকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। দ্রুত গণস্বাস্থ্য সমাজভিত্তিক হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। তার গলা এবং মাথায় বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত করা হয়েছে। তাৎক্ষণিক স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে গেছে গণস্বাস্থ্যে, সেখানে সে মৃত্যুবরণ করেছে। সুরতহাল রিপোর্ট প্রস্তুতপূর্বক সকল কার্যক্রম চলমান রয়েছে। খুব দ্রুতই ইনশাল্লাহ আমরা এই ঘটনার সাথে প্রকৃত অপরাধী তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব। রাজধানীর উত্তরায় একটি বারে অভিযান চালিয়ে অন্তত 140 জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে উত্তরা 12 নম্বর সেক্টরের কম্বে রেস্টুরেন্ট অ্যান্ড বারে এই অভিযান চালানো হয়। পুলিশ জানায় দীর্ঘদিন ধরে বারটি অবৈধভাবে ব্যবসা চালিয়ে আসছিল। অভিযানের সময় মদ্যপান করা ব্যক্তিদের লাইসেন্স যাচাই করা হয়। যথাযথ লাইসেন্স থাকা ব্যক্তিদের তাৎক্ষণিক বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়। বাকিদেরকে আটক করে নিয়ে যাওয়া হয় আশপাশের থানায়। পুলিশ কর্মকর্তারা বলেন সামনের দিনে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মান্য করা হবে। ভারতের মণিপুরে সাম্প্রতিক হামলার ঘটনায় বিচারের দাবিতে মোমবাতি মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার নাগা স্টুডেন্টস ফেডারেশনের ডাকে নাগা সলিডারিটি পার্কে অনুষ্ঠিত হয় সমাবেশটি। এতে হামলা ও নাশকতায় জড়িত অপরাধীদের দ্রুত বিচার চেয়ে দাবি জানান শিক্ষার্থীরা। রাজ্য জুড়ে চলমান অস্থিরতায় প্রশাসনের নিশ্চুপ ভূমিকার প্রতিবাদও করেন তারা। কয়েকদিন আগেই মণিপুরের উখরুল জেলায় বেসামরিক যানবাহনের একটি কনভয়ে হামলায় 2 শিশু নিহত হয়। ঘটনার পর থেকে গত কয়েকদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে পুরো মণিপুরে। ইরানে কোনো পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না যুক্তরাষ্ট্র, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি করেন প্রচলিত যুদ্ধেই নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে তেহরানের সামরিক সক্ষমতাকে, তাই প্রয়োজন পড়বে না পরমাণু অস্ত্রের। ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ বিষয়ে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। না, আমি তা করব না। আমাদের এর দরকার নেই। প্রয়োজনই বা কেন করবে? কেন পারমাণবিক অস্ত্র ব্যবহার করব যখন এটা ছাড়াই খুবই প্রচলিত উপায়ে তাদের পুরোপুরি নিশ্চিহ্ন করে দিয়েছি? পারমাণবিক অস্ত্র কাউকেই ব্যবহার করার অনুমতি দেওয়া উচিত নয়। যুক্তরাষ্ট্রের নর্থ ওকলাহোমায় আঘাত এনেছে শক্তিশালী টর্নেডো। জারি করা হয়েছে জরুরি সতর্কতা। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 9টার দিকে আঘাত হানে টর্নেডোটি। প্রকাশিত একাধিক ভিডিওতে দেখা গেছে এর তাণ্ডব। পাওয়া গেছে বেশ কিছু ক্ষয়ক্ষতির তথ্য। ক্ষতিগ্রস্ত বাসাবাড়ি, যানবাহন ও গাছপালা। গলফ বলের আকারের শিলাবৃষ্টি হতে পারে এমন পূর্বাভাস দিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস। স্থানীয় বাসিন্দাদের নিরাপদে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও আশপাশের রাজ্যগুলোতেও দেখা দিয়েছে একাধিক টর্নেডো। দর্শক, এই ছিল যমুনা নিউজে